আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। সবসময়ের মতো আজকেও আমরা এসেছি আমাদের একজন অতিথিকে নিয়ে। অতিথির সাথে কথা বলবো, তার কথা শুনবেন, বিশ্লেষণ শুনবেন। আহ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আসি, রাজনৈতিক বিশ্লেষকদের নিয়ে আসি, কারণ ওনাদের প্রত্যেকটা মানুষের কিছু প্রত্যেকটা বিষয় এবং ঘটনার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি থাকে। আমরা চাই আমাদের দর্শকরা একটা ঘটনার বিভিন্ন আঙ্গিকে ভাবার সুযোগ পাক, চিন্তা করার সুযোগ পাক, এবং সেইভাবে তারা একটা একটা ভাবনায় আটকে না থেকে আমরা চাই যে ভাবনার স্তরগুলো খুলে দিতে। সেই জন্যই আমরা বারবার হয়তো একই বিষয় নিয়ে, অনেক সময় মনে হয় যে একই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু ভিন্ন ভিন্ন অতিথিদের সাথে ভিন্ন ভিন্ন মতগুলোকে দর্শকদের মাঝে, শ্রোতাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমরা আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনাদের সবার পরিচিত মুখ, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। মনিরুল ইসলাম মঞ্জু ভাই, দৃষ্টিকোণ একাত্তরে আপনি প্রথম এসেছেন আমাদের চ্যানেলে। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি অগণিত দর্শক যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে অনলাইনের বদৌলতে আমাদের অনুষ্ঠান দেখছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এবং আপনার দৃষ্টিকোণ একাত্তরের আহ, যারা কলা কৌশলী আছে এবং আপনি সহ সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। জি। অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, আহ, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধানের অধীনেই সংবিধানকে ওত করে শপথ নিয়ে কিন্তু ক্ষমতা নিয়েছেন দেশ পরিচালনা করার জন্য, এবং আহ, দেশের প্রতি, সংবিধানের প্রতি উনি অনুগত থাকবেন। এটা ওনার একটা শপথের মধ্যেও ছিল, তাই তো? জি। কিন্তু উনি ক্ষমতা নেওয়ার পরে ওনার স্বেচ্ছাচারিতা একদম, উনি যা ইচ্ছা তাই করছেন। উনি কনস্টিটিউশন মানছেন না, বাংলাদেশের সংবিধান না মানে মানে কিন্তু একটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনি জানেন এটা, আপনি আমার থেকে ভালো জানেন। ওনাকে মনে হচ্ছে কি উনি অপ্রতিরোধ্য, উনি করেই যাচ্ছেন, উনি যা করবার উনি তাই করছেন, মিষ্টি মিষ্টি কথা বলে। ওনার যে এই যে একটা অবস্থা, এই অবস্থাতে ওনার এই সার্বিক কাজকর্মগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশ একটা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আপনার ঘরে, আপনার সাজানো গোছানো কোনো একটা ঘরে, একটা অট্টালিকায় যখন ডাকাত ঢুকে, ডাকাত ঢুকলে কি করে? বাড়ির যারা মানুষ আছে তাদেরকে অস্ত্র দিয়ে জিম্মি করে রাখে অথবা হাত পা বন্ধ করে রাখে। কাউকে কাউকে মুখে কষ্টেপ দিয়ে বন্ধ করে রাখে। নারীদেরকে দর্শন করে, পুরুষদেরকে পেটায় এবং বাড়ির যত মূল্যবান সোনা দানা রূপা হীরক জহরত সবকিছু নিয়ে রাত শেষ হওয়ার আগেই এই চোর ডাকাতের দল পালায়। দক্ষিণ পূর্ব এশিয়াতে মাথাপিছু আয় আমরা ইন্ডিয়াকেও ছাড়িয়ে গিয়েছিলাম। আপনি ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, বাচ্চাদের স্কুলে যাওয়ার হার, মাতৃমৃত্যুর হার এবং সর্বোপরি মানুষের বেঁচে থাকার যে এক্সপেকটেশন সেটা মিলিয়ে, সবকিছু মিলিয়ে আমরা সবার উপরে ছিলাম। এই সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্য একটা ডাকাত ঢুকেছে বাংলাদেশে। 1971 সালে আমার আপনার পূর্বপুরুষেরা, যেই প্রজন্মের, যাদের পিতামাতাকে, যাদের দাদাকে আমরা পরাজিত করেছি পাকিস্তানের কোলাবরেটর হিসেবে, আল বদর হিসাবে, জামাতে ইসলামী হিসাবে, নেজামে ইসলামী হিসাবে, অথবা মুসলিম লীগ হিসাবে, রাজাকার আল বদর হিসাবে, তাদের আদর্শিক মানে উত্তর পুরুষ যারা বা পূর্বপুরুষ যারা, তারা এখন উত্তর পুরুষরা, তাদের সন্তানরা বাংলাদেশকে এই ডাকাতি করেছে। ডাকাতি করে ডাকাতের সর্দার হিসেবে ডক্টর ইউনূসকে এনে বসাইছে। এই ইউনূস সরকার এখন বাংলাদেশে যেটা করছে, এটা কোনো আইনে পড়ে না, এটা কোনো শাসনে পড়ে না, এটা কোনো সভ্যতায় পড়ে না। বাংলাদেশ সৃষ্টির পেছনে মুক্তিযুদ্ধের যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল, এটার সাথে এইম এন্ড স্পিরিট যেটাকে বলে, সেই এইম এন্ড স্পিরিটের সাথেও নেই। যেমন আপনাকে বলি, প্রত্যেকটা দেশে অপরাধ সেনা মানে অপরাধ নির্ধারণ করে ক্রিমিনাল ল, আমাদের যেটাকে বলে পেনাল কোড। অর্থাৎ এখানে কি করলে অপরাধ এবং এটার শাস্তি কি সেটা বলা থাকে। আর ক্রিমিনাল প্রসিডিউর রুলে বলা থাকে কিভাবে বিচার হবে। তো সেটা সেকেন্ডারি, প্রাইমারি কথাটা হলো কোনটা অপরাধ এবং এটার শাস্তি কি, এটা বলা থাকে ক্রিমিনাল আমাদের পেনাল কোডে। তো পেনাল কোড কিন্তু বাংলাদেশে বদলে নেই। আজকে আপনি
যেমন মনে করেন কদিন আগে একজন শিল্পী, নাম হচ্ছে সিদ্দিকুর রহমান, তাকে রাস্তায় ধরে পিটিয়ে পুলিশের হাতে দেওয়া হলো। এখন পুলিশ তাকে নিল, মামলা হলো তার বিরুদ্ধে। এখন ক্রিমিনাল লতে, পেনাল কোডে বলা আছে, যদি কোনো নাগরিককে অন্য কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব বহির্ভূত ভাবে আঘাত করে, ধরে, মারধর করে, ভয় দেখায়, অ্যাসল্ট করে, তাইলে সেই ব্যক্তিকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করে রাষ্ট্রবাদী হইয়া মামলা হবে। এখন মামলা কি হয়েছে সিদ্দিককে যারা মেরেছে? হয়নি। আচ্ছা, বঙ্গবন্ধুর 71 মানে 32 নম্বরের যে বাড়িটি, এই বাড়িটি তো মনে করেন হয় কোনো সংস্থার, না হয় কোনো ব্যক্তির। এই বাড়িটি যদি কোনো দুর্নীতির টাকা দিয়ে হয়, অন্যায় করে হয়, তাইলে সরকারি সরকার প্রথমে আদালতে যাবে, আদালত সেটাকে অবৈধ ঘোষণা করবে, বলবে যে এটা অন্যায় করে করা হয়েছে, ক্রোক করা হবে, রাষ্ট্র সেটা বাজেয়াপ্ত করবে, তাই না? কেউ ওখানে গিয়ে বুলডেজার দিয়ে সেটা ভেঙে দিবে, আগুন লাগিয়ে দিবে এবং সেটার ভিডিও করবে, পত্রিকায় স্টেটমেন্ট দিবে। এটা কি সভ্য কোনো দেশে সম্ভব? যে দেশের কোন সভ্য নেতা আছে সে দেশে কি সম্ভব? এটা একমাত্র সম্ভব অসভ্য কোনো ব্যক্তি যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হয় বা সরকার প্রধান হয়। তো বাংলাদেশে তো রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, তার হাতে ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে সরকার প্রধানের হাতে, যিনি এক্সিকিউটিভ। তো অবৈধভাবে ডক্টর ইউনূস বাটপার যখন ক্ষমতাটা গ্রহণ করে, তখন এই বাটপার বাংলাদেশকে ধর্ষণ করা শুরু করেছে। এখন বাংলাদেশ হচ্ছে একটা দর্শিতা নারীর মতো, এটাকে দর্শন চলছে যতক্ষণ। এখন অন্ধকার একটা অমানিসা চলছে, এই অন্ধকার রাত যতক্ষণ ফোয়াবে না, পাঞ্জেরি রাত ফোয়াবার কত দেরি, সেতারা হেলাল এখনো উঠেনি জাগি। এই যে সেতারা হেলালরা এখন জেগে উঠতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোয়াবে তবে। এই বাংলার যে দামাল ছেলেরা 1971 সালে জেলে, কামার, কুমার, মেঠে মজুর, ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। সেই রকম আমাদেরকে আবার জেগে উঠতে হবে এই ইনুস বর্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কারণ এই বর্বর তার চোখের সামনে মানুষকে হত্যা করে, সে একটা স্টেটমেন্ট দিয়ে বলে না এটা তো সভ্য রাষ্ট্রে সম্ভব না। আপনি যদি কোনো সভ্য রাষ্ট্রের, যেমন মনে করেন বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, 2.5 লক্ষ নারীকে রেপ করা হয়েছে, এবং 1 কোটির উপরে মানুষকে দেশান্তরিত করে ভারতে যেতে বাধ্য করা হয়েছে। সেই 1 কোটি মানুষের দেশান্তরের যে হাজারি, হিন্দু, অসংখ্য হিন্দু পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এই যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য 1973 সালে বঙ্গবন্ধু একটি অ্যাক্ট করেছিলেন। সেটা প্রথমে নাম ছিল কোলেবরেটর অ্যাক্ট, পরবর্তীতে এটাকে আইসিটি মানে যুদ্ধ অপরাধীর বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে এই আইনটি করা হয়। এবং আমাদের এটার পরে 98 সালে জাতিসংঘের অধীনে যেটা আইসিসি, সেখানে আমাদের মতো এই রুলটা করা হয়েছে, আমাদেরকে ফলো করে। সেটা দিয়ে আমরা বহু চড়াই উতরাই অতিক্রম করে 2011 সাল থেকে 2020 সাল, 21 সাল, 22 সালের মধ্যে অনেক যুদ্ধ অপরাধীর বিচার করেছি। যুদ্ধ অপরাধীদের বিচার, যুদ্ধকালীন 4টা অপরাধের বিচার করা কঠিন, যেমন মানবতা বিরোধী অপরাধ, একটা হলো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটাকে বলে, আরেকটা হলো জেনোসাইড, গণহত্যা, আরেকটা হলো অ্যাগ্রেশন। অ্যাগ্রেশন মানে একটা দেশ আরেকটা দেশকে যখন দখল করে ফেলে। আরেকটা হচ্ছে মানে আহ ক্রুয়েলিটি এগেইনস্ট উইমেন। এইরকম 4টা অপরাধকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই অপরাধগুলো যদি কোনো দেশে হয়, সেটার বিচার আন্তর্জাতিকভাবে হইতে পারে অথবা ন্যাশনালি হইতে পারে। 2024 সালে বাংলাদেশে যেটা হয়েছে সেটা তো যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধ না, সেটা হচ্ছে সন্ত্রাস দমন। এখন সন্ত্রাস দমন হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পন্থা। আপনি যখন, ব্যক্তি যখন আক্রান্ত হবে, রাষ্ট্র যখন আক্রান্ত হবে, রাষ্ট্রের সম্পদ যখন আক্রান্ত হবে, তাদেরকে দমন করা আন্তর্জাতিক আইনে এবং দেশীয় আইনে সেটা একটা বৈধ।
এবং সেটাই হচ্ছে পথ। আপনি যখন মেট্রো রেল ভাঙবেন, আপনি যখন সরকারি ভবন ভাঙবেন, আপনি যখন আহ, সেতু ভবন উড়িয়ে দিবেন, টেলিভিশন ভবন উড়িয়ে দিবেন, সেই আল কায়দাদেরকে ধরার জন্য, সেই তালেবানকে ধরার জন্য, সেই আইএস জঙ্গিদেরকে ধরার জন্য, হত্যা করার জন্য আমেরিকা লাঠিয়াল বাহিনী নিয়ে আসে, জাহাজ নিয়ে আসে, হেলিকপ্টার নিয়ে আসে, নৌবহর নিয়ে আসে। কিন্তু বাংলাদেশে আমেরিকা আফ্রিকা আসার আগেই আমরা যেহেতু গণতান্ত্রিক সরকার, শেখ হাসিনা রাষ্ট্রের মানুষ চোর হইলেও, বদমাইশ হইলেও, বাটপার হইলেও, সন্ত্রাসী হইলেও এদেরকে বিচারে মুখোমুখি করার জন্য বিচার করবে, কিন্তু রাষ্ট্রে গণহত্যা যেন না হতে পারে সেই জন্য তিনি ক্ষমতা প্রলং করেন নাই। এখন বিচার হচ্ছে কিসের? গণহত্যার। এখন বিচার হচ্ছে কি? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির একটা নেচার আছে। এটা হয় কখন? যখন কোনো একটা দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে, অন্য দেশের সাথে অথবা রাষ্ট্রের দুইটা গ্রুপের সাথে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে বিশেষ শ্রেণী হিসেবে যখন শেষ করে দেওয়ার চেষ্টা করে, তখন। এখন 2024 সালের আগস্ট মাসে যে আন্দোলনটা হয়েছে, এটা কাদের আন্দোলন, কাদের বিরুদ্ধে আন্দোলন? এখানে যুদ্ধ অপরাধীকে, এখানে মানবতা বিরোধী অপরাধীকে, এখানে মানে কয়টা দর্শন হয়েছে, কয়টা রেপ হয়েছে, কয়টা মানে গুম হয়েছে? কিচ্ছু না। এগুলো হচ্ছে যেগুলো করেছে তারা করেছে। আপনাকে আরো একটা জিনিস বলি, জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে ওই রিপোর্টটা আপনি একটু পড়ে দেখেন। ওই রিপোর্টটাতে বলেছে আগস্টের 18 তারিখ পর্যন্ত সময়ের তারা রিপোর্টটা দিয়েছে। তা 18ই আগস্ট পর্যন্ত যে সময়টা, 5 আগস্ট থেকে, 5 আগস্ট না, ওরা বলছে 5 জুলাই থেকে 5 জুলাই, 18 আগস্ট, 18 আগস্ট, এই হ্যাঁ। সময়ের ভিতরে তারা বলেছে 1450 জনের মতো লোক মারা গিয়েছে। এই মারা চোদ্দশো গেছে। পঞ্চাশ জনের মধ্যে 450 জন মারা গিয়েছে 5 আগস্টের আগে, আর 5 আগস্টের পরে মারা গেছে 950। এখন দেখেন আপনি কেমন এক মানে বর্বরতা, মানে বর্বরতা একটা সীমা থাকে যে ওই 450 জনের বিচার হবে আর 950 জনের বিচার হবে না। কারণ 450 জন হচ্ছে রাজাকারের সন্তান, এই জন্য বিচার হবে। আর যারা 950 জন, এরা হচ্ছে বাঙালি। এরা 1971 সালে তাদের পূর্বপুরুষেরা আন্দোলন করে, সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা 71-এ মুক্তিযুদ্ধ করেছে। তারা লেখক, তারা বুদ্ধিজীবী, তারা কবি, তারা সাহিত্যিক, তারা মানুষের নেতা। আর যারা শুয়োরের নেতা, বর্বরদের নেতা, তাদের বিচার, তাদের তাদের জন্য বিচার নাই, বিচার আছে মানুষের জন্য। তো সেই জন্য বলছি, বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আপনি আমাকে যেটা বলছেন সাংবিধানিক ভিত্তি, আইনগত ভিত্তি, আরে এই সরকারটাই তো অবৈধ। এই যে মনে করেন চিফ জাস্টিস, যিনি চিফ জাস্টিসকে কে নিয়োগ দিয়েছে, কোত্থেকে এসছে? উনি হাইকোর্টের জাজ ছিলেন, উনি সুপ্রিম কোর্টের জাজ হলেন কোন আইনের ভিত্তিতে? কিসে, কিভাবে? ডক্টর ইউনূসের ক্ষমতা কোত্থেকে আসে? ডক্টর ইউনূস বলেছেন যে আমি সুপ্রিম কোর্টে একটি রেফারেন্স দিয়েছি, সেখান থেকে সেই রেফারেন্সে বলেছে সুপ্রিম কোর্ট একটা সরকার করা যেতে পারে। সুপ্রিম কোর্টের, আপনি জানেন, আর্মি প্রধান প্রকাশ করেছে কারা কারা আর্মিদের আশ্রয় ছিল। আমাদের প্রধান বিচারপতি এবং তার নেইবারিং যে বিচারপতি, তারা দুইজনে কার আশ্রয় ছিল? সেনাবাহিনীর আশ্রয়। তো ওখানে যখন ওনারা সেনাবাহিনীর আশ্রয়, ওখানে কি কোর্ট বসানো হয়েছিল? এটা কি উল্লেখ করা হয়েছে যে সেনানিবাসে কোনো ইয়ে বসানো হয়েছিল? এখানে যে আমাদের এখন যে ওই নিজে নিজে নিজেকে অ্যাটর্নি জেনারেল যে ঘোষণা করছে, এখন যে অ্যাটর্নি জেনারেল আছে, সে তো নিজে নিজে নিজেকে অ্যাটর্নি জেনারেল ঘোষণা করছে। সেটা সে তো কি সেনানিবাসে কি গ্রেপ্তার অবস্থায় ছিল, নাকি সেনানিবাসে তাকে আশ্রয় দিয়েছিল? যদি গ্রেপ্তারও না থাকে, আশ্রয় দিয়ে না থাকে, তাহলে কোনটা মিথ্যা? আপনাকে এক জায়গায় যাইতে হবে তো। হয় সেনাবাহিনীর প্রধান মিথ্যা বলতেছে, নাইলে ইউনূস মিথ্যা বলতেছে। কার কথাটা আপনি ক্রেডিবিলিটি দিবেন? সেই জন্য বলছি, এরা একটা অবৈধ সরকার। বাংলাদেশে একটা রাতের মধ্যে আছে অন্ধকারের কালো রাত্রি, এটা 26শে মার্চ চলতেছে, কালো রাত্রি। এই কালো রাত্রি শেষ হবে, আমরা এটা শেষ করব। এই কালো রাত্রি শেষ করে আমরা আরেকটি বিচার করব। এই বাংলাদেশকে দর্শনের বিচার, এই বাংলাদেশকে হত্যার বিচার, মুক্তিযোদ্ধাকে হত্যার বিচার, মুক্তিযোদ্ধাকে অপমান করার বিচার, সংবিধান লঙ্ঘন করার বিচার। আমার এখানে সংবিধানটা আছে মনে হয়। আমাদের সংবিধানে বলা আছে যে বাংলাদেশে যদি কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে, নিয়মতান্ত্রিক ভাবে যদি ক্ষমতা না দখল না করে, তাহলে তাদের জন্য বিচারকের সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট। ডক্টর ইউনূস সহ যত জনমানুষ এখন আমাদের এই ইয়েতে আছে, তাদের সবার কিন্তু যে অপরাধ হয়েছে, এই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড।
এবং যারা রাষ্ট্রের সরকারকে উচ্ছেদ করেছে অনিয়মতান্ত্রিক ভাবে, তাদের সবারও শাস্তি মৃত্যুদণ্ড। অপেক্ষা করেন, সময় কিন্তু শুধু আপনার না, সময় তুমি বিদ্ধ যাযাবর। হ্যাঁ, টাইনি ওল্ড জিপসি ম্যান, লাস্ট নাইট ইন রোম, লাস্ট নাইট ইন বেবিলন, উড ইউ নট বি মাই গেস্ট, আই উইল গিভ ইউ এ গোল্ডেন রিং। আমি গোল্ডেন রিংটা বানাচ্ছি, সময় আমার কাছে আসতে হবে, আমি ওই সময়টাতে রাজাকারের মুখ আবার উন্মোচন করব। ডক্টর ইউনূসের সমস্ত অপকীর্তি আমরা উন্মোচন করব। আসিফ নজরুলের, ওই বাটপার আসিফ নজরুলের সমস্ত কীর্তিকাণ্ড আমরা প্রকাশ করব। 420, কি জানি নাম, একটা সিনেমা বানাইতো ফারুকি, এই 420 ফারুকির বিচার আমরা এই বাংলার জমিনে করব। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি 21 বছর পর, 47 বছর পর করেছি যুদ্ধ অপরাধীদের বিচার। এদের বিচার কতদিনে করব সেটা হয়তো টাইম দিয়ে আপনাকে বলতে পারবো না। আমার এখন যে বয়স আছে, মধ্য বয়স, আমার জীবনে এই বিচার করেই ছাড়বো আমরা ইনশাল্লাহ। আপনি বলতেছিলেন যে যে প্রসঙ্গটা এটা আমি তুলতামও, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন আমরা শুনতে পাই যে তারা একটা যেন তেন ভাবে বিচার করে একটা রায় দিয়ে দিয়ে এক্সিকিউশন করার চেষ্টায় আছে, কারণ তারা জানে না যে তারা আসলে কবে তাদের ক্ষমতা চলে যায়। ক্ষমতা চলে গেলে তাদেরকেও চলে যেতে হবে। এটা একটা প্রতিহিংসামূলক একটা আম, প্রতিহিংসা চরিতার্থ করার একটা পন্থা, এবং তারা জানে যে এটা দ্রুত করতে হবে তাদেরকে। ওরা যে করেই ফেলছে ওদের কাজগুলো, সেখানে একজন আইনজীবী হিসেবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে কিভাবে আমরা আন্তর্জাতিক মহলে অ্যাড্রেস করতে পারি, বা কিভাবে আমরা এইটাকে এই জিনিসটাকে ফেস করতে পারি, কারণ তারা তো শেখ হাসিনার বিচারটা এই আইনে করছে এবং তারা শুরুও করে দিয়েছে। আমরা এটাকে আমাদের তরফ থেকে আমরা কি করতে পারি? আপনি একজন আইনজ্ঞ হিসেবে কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। এখানে বিষয়টা হচ্ছে কি, ডক্টর ইউনূসকে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইছে আমেরিকায়। হুম। আমেরিকা কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু অর্থনীতিতে নোবেল দেওয়ার বহু চেষ্টা করেছে, হুম। কিন্তু অর্থনীতির কোনো কলা কৌশলেই পড়ে না। না হুম। পড়ার পর আমেরিকা লবিং করলো যে ঠিক আছে, অর্থনীতিতে যখন পারা যায় না, শান্তি তো একরকম হইলেই হয়। হুম। শান্তির শান্তি নাম আসলে। মরে গেলেও শান্তির মানে অশান্তির নামও শান্তি রাখা যায়, তো এই শান্তিতে একটা নোবেল দিয়ে দেন। দিয়ে আমরা একটা চরিত্র দাঁড় করাই, ভবিষ্যতে আমাদের দরকার। কেন এটা দরকার আপনাকে বলি। 2001 সালে, হুম। 2001 সালে না, মানে 98-99 সাল থেকেই আমেরিকা একটা চিন্তা করতেছিল যে 2000 সালের মধ্যে তারা একটা কমিশন করবে। ওই কমিশন 100 বছরে আমেরিকার স্ট্র্যাটেজি কি হবে সেটা তারা নির্ধারণ করবে। তো 100 বছর, অর্থাৎ আগামী 100 বছর, 2000 সাল থেকে 2100 সাল পর্যন্ত, এই 100 বছরে পৃথিবীকে কিভাবে শাসন করা যায় এই বিষয়ে আমেরিকা একটা কলা কৌশল নির্ধারণ করে। তো নির্ধারণ করার পর তারা দেখলেন যে পৃথিবীতে এখন যে 5টা অর্থনৈতিক বড় দেশ, এই 5টা দেশের মধ্যে 1 নম্বর হচ্ছে আমেরিকা, 2 নম্বর চায়না, 3 নম্বর হচ্ছে জাপান, 4 নম্বরে জার্মানি, 5 নম্বর হচ্ছে ইন্ডিয়া। তো এখন আপনি যদি দেখেন আমেরিকাকে আর যদি আপনি জার্মানিকে বাদ দেন, তাহলে বাকি তিনটা কে কে, ইন্ডিয়া, চায়না আর জাপান। ওই তিনটা আমাদের ওই কোনায়, জাপান সাগর আর দক্ষিণ পূর্ব এশিয়ায় এক। দ্বিতীয় হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের মধ্যে ইন্ডিয়া আর চায়নার মধ্যেই মাত্র 150 কোটি, 300 কোটি দুইটার মধ্যে। আর হ্যাঁ, আমাদের দুইটার ওই মধ্যে। কোনায় কিন্তু 400 কোটির উপরে লোক বাস করে। তাহলে পৃথিবীকে যদি আগামী 100 বছর শাসন করতে হয়, তাহলে আপনাকে কন্ট্রোল করতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া, এই জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে, কারণ অর্থনীতিটাও এখানে আর মানুষও এখানে। তখন তারা চায়না দিয়ে তো ঢুকতে পারছে না, পাকিস্তানও কোনো জায়গা দিচ্ছে না, মিয়ানমার যেহেতু চায়নার বাফার স্টেট, সেখানে মিয়ানমার দিয়েও ঢুকতে পারছে না। তারপরে ওরা চেষ্টা করেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্য, মান্নার প্রণালীতে একটা মানে ডিপ সি করার এবং একটা নৌবহর নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারাও না করে দিয়েছে। তাহলে আর দেশ হলো বাংলাদেশ। তাহলে বাংলাদেশে শেখ হাসিনাকে বহুবার অ্যাপ্রোচ করেছে, খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করেছে, তারা কেউ রাজি হয় নাই। তখন এই তাদের তৈরি করা এই ডক্টর ইউনূসকে তারা চিন্তা করলো কোনো না কোনো ভাবে, তখন 50 মিলিয়ন টাকা দিয়ে এই আন্দোলনটা করাইয়া ডক্টর ইউনূসকে নিয়ে বসাইলো। সত্য হলো দুইটা, এক হলো যে বার্মাকে ভাঙ্গা এখান দিয়ে ছোট্ট একটা রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটা হবে আমেরিকার বাফার স্টেট এক। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে চট্টগ্রাম যে বন্দর,
এই বন্দরটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এই দুইটা শর্তে ডক্টর ইউনূসকে ওখানে বসানো হয়েছে। এখন ডক্টর ইউনূসেরও তো তাদের কাছে কিছু চাহিদা থাকে। শয়তান যখন আল্লাহর কাছে, আল্লাহ নাকি শয়তান নাকি অনেক সাধনা করছে, করার পরে আল্লাহ পাকের আদেশ অমান্য করছে, করার পরে তারে বলে যে তোরে শয়তান বানাইয়া দিলাম। তো শয়তান বানানোর পরে শয়তানে বললো, বলে আল্লাহ আমাকে তো শয়তান বানাইলা ঠিক আছে, কিন্তু আমাকে তো তুমি অনেক পেয়ার করতা, এখন সেই পেয়ারের দাবিতে আমি তোমার কাছে একটা জিনিস চাই। কয় যাও দিব, কি চাও? কয় আমি চাই আমি যেন তোমার বান্দার শিরায় শিরায় রক্তে রক্তে ঢুকে যেতে পারি। তা আল্লাহ বলে দিয়ে দিলাম, কারণ দিছে তো। তো এটা ডক্টর ইউনূসেরও কিছু চাওয়া ছিল। চাওয়াটা কি ছিল? যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হওয়ার সময় যে স্পিরিট ছিল এবং তার বিরুদ্ধে যে শক্তি ছিল, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিরাজ করব, বাংলাদেশের জন্মের ইতিহাসকে আমি ভুলিয়ে দেব। আমি রিসেট বাটন করে ওই বাংলাদেশ বিরোধী যে শক্তি ছিল এই শক্তিকে অ্যাকোমোডেট করে আমি নতুন একটা দেশ বানাবো। খেয়াল করে দেখেন, তখন বললো যে গ্রান্টেড, ওই আলাদিনের জাদু চেরাগের মতো দৈত্য যখন আসে এইভাবে দেয়, তখন বলে যে গ্রান্টেড। তো ডক্টর ইউনূস এখন যেহেতু ওই পাওয়ার নিয়ে আসে, তার কারণে সে এখন যদি 1971-এর বিরোধী কোনো শক্তিকে এই দেশে প্রতিস্থাপন করতে হয়, তাইলে তো 71-এ যারা যুদ্ধ করেছে, রণাঙ্গনে ছিল, তাদেরকে এবং তাদের উত্তরসূরিদেরকে হত্যা করতে হবে। এই হত্যার জন্য ডক্টর ইউনূস এই যুদ্ধ অপরাধীদের খেলা খেলছে। এখন ব্যাপারটা হচ্ছে, আন্তর্জাতিকভাবে একটা তত্ত্ব আছে যেটাকে বলে রুল অফ ল, আরেকটা জিনিস হচ্ছে ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিসের মূল কথা হচ্ছে, যেখানে আপনি সংক্রুদ্ধ সেখানে আপনি বিচারক হতে পারবেন না এবং এই মামলার পার্টি হতে পারবেন না। কদিন আগে জামাতের যখন যুদ্ধাপরাধের বিচার হয়, তখন এই তাজুল বাটপার, বাটপার তাজুল, শিবিরের রক কাটা শিবিরের তাজুল বাটপার আপনার রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ ওই রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল। সেই দাঁড়িয়েছে। লোক এখন রাষ্ট্রের পক্ষে এসে এই রাষ্ট্রের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে ন্যাচারাল জাস্টিসের যে রুল, এটা কি হয়? হয় না। তাহলে কেন হয় না আপনাকে বলি। 1947 45 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে দুইটা ট্রায়াল হয়েছিল, একটা টোকিও ট্রায়াল, একটা নুরেনবার্গ ট্রায়াল। তো নুরেনবার্গটা। টোকিও ট্রায়ালে হিদেকে তোজোর যখন বিচার হয়, তখন এই 10টা রাষ্ট্র থেকে 10 জন বিচারক নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে একজন বাঙালি বিচারক ছিল, বাঙালি তার ছিল। নাম ছিল রাধা বিনোদ পাল। বাহ। পাবনার মানুষ, কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন উনি। তো এই রাধা বিনোদ পাল, যখন হিদেকে তোজোর বিচার হয় যুদ্ধ অপরাধের দায়ে, তখন 9 জন বিচারক হিদেকে তোজোর মৃত্যুদণ্ডকে অ্যাপ্রুভ করেছে। একজন বিচারক, এ করেন। রাধা বিনোদ পাল, এটাকে অ্যাপ্রুভ করে নাই। তো উনারটাকে বলে ডিসেন্ডিং জাজমেন্ট। তো উনি বলছে যে কেন আমি করি নাই। ওই ডিসেন্ডিং জাজমেন্টে উনি বলেছেন যে দেখো, ন্যাচারাল জাস্টিসের নিয়ম হচ্ছে, আমি যদি জিতে যাই তাইলে আমি আপনার বিচার করতে পারবো না, বিচার করবেন নিরপেক্ষ মানুষ। আমি যদি হেরে যাই আমি বিচার করতে পারবো না, কারণ বিচার করবে নিরপেক্ষ মানুষ। 1945 সালে যারা যুদ্ধ করে জাপানকে পরাজিত করেছে তারাই এই ট্রায়াল পরিচালনা করতেছে। আমেরিকার বিচারক ছিল, ব্রিটেনের বিচারক ছিল। তাইলে কিভাবে একটা ন্যাচারাল জাস্টিস এখানে ফলো হয়? এক। দ্বিতীয় হচ্ছে, যুদ্ধ অপরাধ বলতে যেটাকে বোঝায়, হিরোশিমা নাগাসাকির উপরে যখন 6 আগস্ট এবং 9 আগস্ট ফ্যাটম্যান এবং লিটল বয় এবং ফ্যাটম্যান নামে যে দুইটা বোমা বর্ষণ করা হয়, আণবিক বোমা, 60,000 লোক একসাথে একদিনে এক মুহূর্তে মারা যায়, সেটা যদি যুদ্ধ অপরাধ না হয়, হিদেকে তোজোকে যুদ্ধ অপরাধের বিচার করব আমি কোন আক্কেলে? তখন তিনি, এই জন্য উনি ডিসেন্ডিং জাজমেন্ট দিয়েছে। তাহলে এখন ন্যাচারাল জাস্টিসের রুলটা বোঝেন। ন্যাচারাল জাস্টিস বলেছে, আপনি যদি সংক্রুদ্ধ হন আপনি বিচারক হতে পারবেন না। বাংলাদেশে এই রাজাকাররা 1971 সালের পরাজিত শক্তি, আওয়ামী লীগের প্রতি, স্বাধীনতার পক্ষের শক্তির প্রতি সংক্রুদ্ধ। তাদের সেই সংক্রুদ্ধতাকে 71-এর, আজকে আপনি গতকাল দেখেছেন কিনা, লস্করে তৈয়বার প্রধান বলেছে আমরা হ্যাঁ। 71-এর দায় নিয়েছি, মানে সুদ নিয়েছি। তার মানে পাকিস্তানের টাকায়, পাকিস্তানের অস্ত্রে 7.62 বোরের যে অস্ত্র, এই অস্ত্রটা পাকিস্তান থেকে এসছে। সেই অস্ত্র দিয়া বাংলাদেশে এই তারা হত্যাকাণ্ড চালাইয়া আওয়ামী লীগের ঘায়ে চাপিয়ে দিয়া এখন তারা এটার বিচার করার চেষ্টা করছে। যে বিচার শুরু হয়েছে, এই বিচার শেষ তারা দেখে যেতে পারবে না। কারণ ডক্টর ইউনূসের যদি বয়স বাড়ে আমি আমি খুশি হই। ডক্টর ইউনূস যদি 100 বছর বাঁচে, 150 বছর বাঁচে, তাও আমি খুশি হই। কারণ ডক্টর ইউনূসের এই অপরাধের, এই পাপের, এই অন্যায়ের বিচার
যদি তাকে জীবনে দেখে যেতে হয়, তাকে বাঁচতে হবে। আমি তাই মোল্লাদেরকে বলি, এই তোমার বাপ ডক্টর ইউনূসের জন্য আরো একটু বেশি করে দোয়া করো, কারণ আমি চাই সে বেঁচে থাকুক। সে বেঁচে না থাকলে, সে যদি মারা যায়, ন্যাচারাল ডেথ হয়, তার তো বিচার সে দেখে যেতে পারবে না। কারণ তার এই বিচার বাংলার জনগণ, আমার মতো মানুষ যতদিন বেঁচে আছি, আমাদের মতো মানুষ যতদিন বেঁচে আছে, এই বিচার আমরা করবই করব। এটা আমাদের প্রতিজ্ঞা। বন্ধু ভাই, আমি যেটা জানতে চাইছিলাম যে এটা তো বোঝাই গেছে যে আমেরিকার ইন্টারেস্ট আছে, ওনাকে বসিয়েছে আমেরিকার, এই যেটা উইন উইন সিচুয়েশন। আমেরিকার স্বার্থ প্রফেসর ইউনুস দেখছেন, প্রফেসর ইউনুসের মানে ইচ্ছা আমেরিকা পূরণ করছে, সেটা ঠিক আছে। কিন্তু আরও তো অনেক দেশ আছে, আমাদের মিত্র দেশ আছে। আপনি যদি ভারত বলেন, ভারত অবশ্য প্রতিবাদ করেছে অল্প। তারপর রাশিয়া বলেন, চায়না, ইভেন তো চায়নাও এই কিছু চুপ আছে। জাপান, অনেক দেশ আছে। এই যে একটা ঘটনা ঘটে যাচ্ছে, অন্যান্য দেশও তো এই যে ট্রাইব্যুনাল বা আম, দমন পীড়ন, তারপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন, মেরে ফেলা, মানে ওইভাবে কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো হেলদোল দেখা যাচ্ছে না। উপরন্তু জাতিসংঘ, যদিও জাতিসংঘের ব্যাপারটা সবার কাছে খোলাসা হয়ে গেছে, ওদের ভূমিকা কি, ওরা কার পারপাস সার্ভ করছে, কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো যে আমাদের মিত্র রাষ্ট্র, ওরাও তো সেইভাবে কিছু বলছে না। না, আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে আন্তর্জাতিকভাবে বলছে না বিষয়টা তা না। বাংলাদেশে যে মিডিয়া আছে, জি। বাংলাদেশের মিডিয়াতে সেটা আসছে না। প্রচার করতে দিচ্ছে না। বাংলাদেশের মিডিয়াতে মনে করেন বাংলাদেশেই লক্ষ লক্ষ মানুষ এটার প্রতিবাদ, এখন ঘরে যদি প্রতিবাদ হয় তাইলে না বাহিরে এটা যায়, ব্যাপারটা বোঝেন। এখন ঘরে আপনি দেখেন, একাত্তর টেলিভিশন, একাত্তর টেলিভিশনটাকে দখল করা হয়েছে। একাত্তরের দখল করে তারপরে চ্যানেল 24, সেটাকে দখল করা হয়েছে। সালমান এফ রহমানের টেলিভিশন দখল করা হয়েছে। টেলিভিশন, ইনপ্যান। আমাদের আমাদের এই কি বলে যে নঈম নিজামের যে টেলিভিশন ছিল, সেটা দখল করা হয়েছে। এসএ টিভি, সেটা দখল করা হয়েছে। এরকম ভাবে আপনি যতগুলো টেলিভিশন ছিল, সবগুলো টেলিভিশন দখল করেছে। পত্রিকাতে নিউজ কি যাবে, আপনি জানেন সবগুলো পত্রিকাতে এই সমন্বয়ক নামের যে বাটপার সিটিং দিয়ে আছে, কদিনে পেট মোটা হয়ে গেছে এক একটার, খাইতে খাইতে সুদ ঘোষ খেতে খেতে এডি পেটও মোটা হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে, হ্যাঁ, সাইজ গাড়ি বড়। লম্বা হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি অন্যরকম হয়ে গেছে। এডি সবগুলা এই বসে থাকে টেলিভিশন সেন্টার গুলাতে এবং ওই পত্রিকা গুলাতে। ওই পিনাকি বাটপার আছে না, ওই যে ছাগলের লাদি বিক্রি করিয়া মানে 289 জন লোক মারি ফেলছিল বাংলাদেশে, পত্রিকায় আসছে, আমরা দেখেছি মিডিয়াতে। সেই লোক এই তাদের মানে বুদ্ধি দিয়া তাদের সাথে কাজ করে আর সবগুলা পত্রিকা এবং টেলিভিশন নিয়ে নিছে। এখন ওখানে শুধুমাত্র কিছু টক শো হয়, নাম মানে যারা মনে করেন আওয়ামী বিদ্বেষী ছিল বা আওয়ামী বিরোধী ছিল, এখন বিএনপিও তো কোনো না কোনো ভাবে একটু কোণঠাসা হয়ে গেছে, তাদের কারণে তাদের পারপাস সার করার জন্য তারা কিছু কথাবার্তা বলে। এই ছাড়া আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক, এদেরকে যদি দাওয়াত দেওয়া হয় টিভিতে, ওই দিন প্রোগ্রাম হবে না। আমাকে দুইটা টেলিভিশন জয়েন করাইতে চাইছিল দুইটা প্রোগ্রামে, ওদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাকে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে ফোন করি বলে, ভাই দুঃখিত, আপনাকে নিতে পারবো না, নিষেধ আছে, উপরের নিষেধ। তাহলে আপনি বোঝেন, এই যে আপনি বলতেছেন আন্তর্জাতিকতাবাদ, আমরা বলি কি চ্যারিটি বিগানস এট হোম। হ্যাঁ, আমাদের তো ঘরে শুরু করতে হবে, কিন্তু ঘরে শুরু যে করবেন আপনি, আপনি তো অন্ধকারের মধ্যে আছেন। রাজাকাররা দেশটা কন্ট্রোল করছে, একাত্তরের পরাজিত শক্তি দেশটা কন্ট্রোল করছে। জেলখানায় যেসব জঙ্গি ছিল, তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজি, যুদ্ধ অপরাধী, এরা এখন কন্ট্রোল করছে আমাদের মিডিয়া, এরা এখন কন্ট্রোল করছে আমাদের পত্রিকা। সুতরাং আপনি সেটা হয়তো দেখছেন না, বাট কাজ হচ্ছে না এটা কিন্তু না, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। আপনি দেখবেন, দৃশ্যমান হবে। আমরা কাজ করছি, আমরা কাজ করছি। বিশ্ব বিবেক এখনো শেষ হয়ে যায়নি। পৃথিবীতে সব মানুষ ইউনূসের মতো, এই ফারুকির মতো, এই আসিফ নজরুলের মতো বাটপার হয়ে যায় নাই। যারা নিজেদেরকে সারা জীবন সুশীল বলতো, এখন এসে দেখা গেল কতটা কুশীল। তো আশা করি আমরা এটাকে ঠেকাবো।
হ্যাঁ, কাজ হচ্ছে, কিন্তু যেহেতু আপনি একজন সক্রিয় কর্মী হিসেবে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কাজ করতে হয়, আমিও জানি কিছু কিছু কাজ ভালোই কাজ হচ্ছে, এবং আম, বিদেশি সাংবাদিকরাও আহ, অনেক কথা বলছেন, লেখালেখি করছেন, কলাম লিখছেন, অ্যাড্রেস করছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে। সো কাজ হচ্ছে না সেটা না, সিএনএনও এসছে। যেটা বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের, প্রগতিশীল রাজনীতির এবং বাংলাদেশের যে সাহিত্যের ধারাবাহিকতা যারা নিয়ে বয়ে চলছে, এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, হাজার বছর হাজার বার যার সীমারেখা বদলায়, আমরা সময়ের প্রয়োজনে এখন লড়ছি। অতীতে আমাদের দেশ বদলেছে, এখন বদলাচ্ছে, ভবিষ্যতেও বদলাবে, এটা একটা স্বাভাবিক ধারা হয়তো। কিন্তু আমাদের যে মানবতাবোধ, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বোধ, আমরা যে বাঙালিত্ব, এই জিনিসটাকে আমরা ধারণ করি। এরা এই রকমের মানুষ যারা যেখানে আছেন, অন্তত আপনি এক লাইন লিখবেন, অন্তত আপনি একটি কথা বলবেন, এর পক্ষে যারা বলবে তাদেরকে সাপোর্ট করবেন। তাহলে আমার একটি কণ্ঠ কোটি কোটি কণ্ঠে পরিগণিত হবে, এবং সেটি প্রতিবাদের ভাষা হবে। আমরা আমেরিকার সার্টিফিকেট চাই না, আমরা জাপান কোরিয়ার সার্টিফিকেট চাই না, আমরা বাঙালির সার্টিফিকেট চাই। কারণ আমরা বাঙালির দেশের মানুষ, বাংলার জন্য আমরা যুদ্ধ করেছি, আমাদের সারা জীবন এই বাংলার জন্য উৎসর্গকৃত। তাই আমরা চাই বাংলার মানুষ দ্বারা বাংলার মানুষকে কথা বলতে দেওয়া হোক, বাংলার মানুষকে লিখতে দেওয়া হোক। তাহলে দেখবেন এরা বাতাসে ঝড়ে উড়ে যাবে। ধন্যবাদ ভাই। আমি এবার একটু অন্য প্রসঙ্গে, যে রাজনীতির প্রসঙ্গে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আম, মানে মনে হলো যে পেয়েছি যেহেতু একটু জিজ্ঞেস করি। সো আওয়ামী লীগ তো 5ই আগস্টের পর আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরে আওয়ামী লীগ তো মোটামুটি ভাবে কোণঠাসা, দমন পীড়ন, হত্যা, গুম খুন চলছে। আজকে 11 মাসের উপরে হলো। এখন সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন। এটা কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, বা আদৌ এই প্রফেসর ইউনূস নির্বাচন চান কিনা, যেহেতু উনি একটা কিংস পার্টিও গঠন করা হয়েছে যে এনসিপি নামে। কিন্তু এখন রাজপথে এই মুহূর্তে বড় রাজনৈতিক দল, যার বড় ইন এ সেন্স আমি বলতে চাচ্ছি, যার ভোট ব্যাংক আওয়ামী লীগের পরে যার বড়, সেটা হচ্ছে বিএনপি। এবং অন্যান্য বাম সংগঠনগুলো, আপনি যদি সিপিবি বা আরো যারা যারা আছে, মান্না ভাই বা সাকি, এদের ইয়া দলগুলো ছোট ছোট দল, কিন্তু এদেরও একটা কথা আছে। এই যে রাজনীতি নিয়ে যে বিএনপি এবং অন্যান্য দলগুলোর, ওদের কোনো স্ট্র্যাটেজি ঠিক বোঝা যাচ্ছে না। ওরা সুইং করছে, একবার এটা বলছে, একবার ইউনূসের সাথে থাকছে, একবার ইউনূসের সাথে থাকছে না। বিএনপি বা অন্যান্য দলগুলো যারা আম, এখন মাঠে আছে, তারা কি ভয় পাচ্ছে যে এসব করলে আবার আওয়ামী লীগ ফেরত আসবে কিনা? যদি এই অবস্থা হয়, তাহলে আসলে নির্বাচনে ইউনূস তো স্বাভাবিকভাবে নির্বাচন দিবেন না। তাহলে কি হবে, কি মনে হয় আপনার? আপনি তো একজন বিশ্লেষক, রাজনৈতিক। ধন্যবাদ আপনাকে। আপনাকে একটা জিনিস বলে রাখি, রাষ্ট্র কিন্তু বহু মানুষের একটা সংগঠন। জি। যে দেশে, বিশেষ করে বাংলাদেশে, 18 কোটি মানুষের দেশ, জি। এখানে নানান পথের, নানান মতের, নানান বাকের মানুষ একসাথ হয়ে রাষ্ট্র পরিচালনা করে। ডক্টর ইউনূস যে জায়গায় আছে, যে লেভেলে আছে, যে স্টেটে আছে, ডক্টর ইউনূসের পক্ষে বাংলাদেশে কোনো নির্বাচন করা সম্ভব হবে না। সম্ভব না। এবং ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবেও না। নির্বাচনও হবে, ডক্টর ইউনূসকেও পালাতে হবে। পালাতে হবে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূসকে মনে করেন যে ডিসেম্বর আসার আগেই কিক আউট করবে বাংলাদেশের মানুষ। কারণ বাংলাদেশের মানুষ অনেকটা সয় বটে, কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে যায় না, তখন বাঙালিকে আর দমায় রাখা যায় না। এখন এই জিনিসটা আমি রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূসের যে গ্রুপ, যে লাঠিয়াল বাহিনী, এবং ডক্টর ইউনূসের যে পাঁচ হাঁটা উপদেষ্টা মন্ডলী আছে, তাদের কেউই এখানে থাকবে না, তাদেরকে চলে যেতে হবে। এবং আরেকটা সরকার হবে, সেই সরকারে নির্বাচন করবে, এটা আমার বিশ্বাস। এক, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে ডক্টর ইউনূসের কথা বলছেন এবং নির্বাচনের কথা বলছেন,
ডক্টর ইউনূস কি নির্বাচনে বিশ্বাস করে? ডক্টর ইউনূস যখন 2006 সালে যখন 111 গভর্নমেন্ট আসছিল, তখন একটা পার্টি করেছিল, ওই পার্টিটার নাম ছিল নাগরিক শক্তি। তখন জি। তার মনে করেন আজ থেকে 20 বছর আগে একটু শক্তি টক্তি ছিল, 60 বছর বয়স তখন। এখন তার বয়স 80 বা 84, 84। 65 বছর। হ্যাঁ, 65 বছর হলে তখন মনে করেন 65 বছর ছিল, এখন 85 বছর। তো এখন শক্তি কমে গেছে, এখন এটার নাম দিছে পার্টি। শক্তি তো একক শক্তি, তো এখন এটা পার্টি। নাগরিক শক্তির থেকে নাগরিক পার্টি হয়েছে। তার ওই যে লাঠিয়াল সন্তানরা, তাদেরকে দিয়ে করেছে, ভিতরে ভিতরে তাদের সাথে আলোচনা করছে যে তোরা নির্বাচন করে আসবি, আমি হব প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট। এই জন্য ডক্টর ইউনূস কিন্তু পদ্মার আড়ালের মানুষ। এখন সেই জন্য সে ওদেরকে নার্সিং করতেছে, চিন্তা করতেছে কবে তারা মানুষ হবে। ভাই, বট গাছ একটা বৃক্ষ, বট বৃক্ষ হইতে কতটা সময় লাগে, কতটুকু পথ হাঁটলে পরে পথিক হওয়া যায়। আপনি পথিক হন। কুমার বিশ্বজিৎ, তার একটা গান আছে, আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে। ডুগডুগি বাজায়ও না, ডুগডুগি বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। মানে বাঙালির কোনো কিছু একটা দেখলে তার মনে পড়ে যায় বাঙালি ছিল। তো এখন সত্য কোনো কথা বললেই, ন্যায় কোনো কথা বললেই এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। ওই গানটার সাথে একটা মিল করে দেখেন, যখনই আপনি বলবেন যে এই সরকার পেসিস্ট আচরণ করছে, তখন এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। যখনই বলে এই সরকার মব ভায়োলেন্স করছে, এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এই সরকার অগণতান্ত্রিক সরকার, এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এই সরকার অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এই সরকার পাকিস্তানিদের দালালি করছে, এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এই সরকার বাংলাদেশ রাষ্ট্র বিক্রি করে দিচ্ছে, এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এই জন্য এখন বাংলাদেশে ওই সূত্রাপাতা দিয়ে পিটানো কিছু বুদ্ধিজীবী আছেন, ওই বুদ্ধিজীবীরা এখন মুখে কুলু পেটেছে। কারণ কথা বলতে গেলে এটা আওয়ামী লীগের পক্ষে চলে যায়। এখন আওয়ামী লীগের পক্ষে গেলে আওয়ামী লীগ কি মানুষ? তারা আর মানুষ, আওয়ামী লীগ মানুষ না। এই জন্য তারা আর বলতে চায় না, আওয়ামী লীগকে মানুষ মনে করতেছে না তারা। কিন্তু এটা আপনি মনে রাখেন, এই ডিমার্গেশন লাইন বাংলাদেশে আরো 100 বছর থাকবে। কারণ মানুষ এবারে যা দেখেছে, একটা দেশের স্ট্রাকচারটা ধ্বংস করে দিয়েছে, সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, রাজনীতি ধ্বংস করে দিয়েছে। মানুষ কিন্তু 71কে মনে রেখেছে কারণ অর্জনের জন্য, আর বিসর্জনের জন্য মনে রাখবে 2024-25 24। সালকে। এবং মনে রাখবে, আপনি দেখেন, মানুষ মীর জাফরকেও মনে রাখে, আর সিরাজউদ্দৌলাকেও মনে রাখে। সিরাজউদ্দৌলাকে মনে রাখে হৃদয়ের গভীরে, আর মীর জাফরকে মনে রাখে ঘৃণায়, নিন্দায়। এবং এই 24 সালের এই যে লাঠিয়াল, এদেরকে মানুষ মনে রাখবে তার ঘৃণায়। আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো একজন রাজনৈতিক কর্মীও। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনীতির সাথে আপনার একটা সংশ্লিষ্টতা আছে। সেই জন্য একটা কথা প্রচলিত, মানে আমরা সব সময় বলছি আর কি, গত 5ই আগস্টের পর থেকে যে আহ, শেখ হাসিনার তো একটা বিশেষ অবস্থা, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে বা হয়েছেন, সেটা আলাদা। কিন্তু সেটা সবাই মেনে নিয়েছে, সেটা সবাই ঠিক আছে। আওয়ামী লীগের তৃণমূল কর্মী এবং নেতাকর্মীদের কথা এবং সাধারণ মানুষ যারা আছেন, কিন্তু যেসব নেতারা, বড় বড় নেতারা পালিয়ে গেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, ইদানিং তারা একটু কথাও বলছেন। এই যে নেতারা পালিয়ে গেছেন, ওনাদের নিয়ে নানা কথাবার্তা হয়। আপনি এই পালিয়ে যাওয়াটাকে কেমন করে দেখছেন, বা এই পালিয়ে গিয়ে কি ফেরা আসা যায়? ফিরে আসতে পারবে? মানুষের গ্রহণযোগ্যতা পাবে? আপনার কি মনে হয়? এখন বাংলাদেশ পাকিস্তানিদের হাতে। কারণ পাকিস্তানিরা বলছে না, কি বলছে? বলছে যে আমরা 71-এর বদলা নিয়েছি। তো 71-এর বদলা যারা নিয়েছে, আমরা 71-এ তো জয়লাভ করেছিলাম, 24-এ হেরে গেলাম, আমরা আবার, আমরা জিতবো, আমরা আবার, আমাদের এই মানুষরা মহিরূপ হয়ে আসবে। এরা তো, এরা বেঁচে থাকলে, 71-এর যে ধারাবাহিকতা বেঁচে থাকবে। এদেরকে হত্যা করে ফেললে তো আপনি কিছু করতে পারতেন না। মব লিঞ্চিং হচ্ছে, সারা দেশে মানুষ মেরে ফেলতেছে।
এরা তো আমাদের অ্যাসেট, বাংলাদেশের অ্যাসেট। এরা মুক্তিযুদ্ধের কথা বলে, এরা উন্নয়নের কথা বলে, এরা প্রগতিশীলতার কথা বলে, এরা রুল অফ ল এর কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, এবং অসাম্প্রদায়িকতার কথা বলে। ধর্মনিরপেক্ষতার কথা বলে। সুতরাং এদেরকে বেঁচে থাকা দরকার। আমরা বিভেদ বলে সহযোগিতা করেন, উনারা আবার আসবে, চুপি চুপি নয়, ভিড় দর্পে আসবে। সময় কথা বলে, অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আসলে আপনি তো প্রথমবার এসেছেন। খুব ইন্টারেস্টিং সব কথা আপনার কাছ থেকে জানতে পারলাম, এবং সবচাইতে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে অনেক পজিটিভ কথা আমরা শুনেছি। অনেক সময় হয় না যে উম, এত খারাপ অবস্থা দেখে একটু হতাশ লাগে, কিন্তু আপনার সাথে কথা বলে সে একটা স্পিরিট চলে আসলো, মনে হয় একটা পজিটিভিটি আসলো। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি যে দৃষ্টিকোণ একাত্তরে আপনি আমাদেরকে আবারও সময় দিবেন, আমরা আবারও কথা বলবো। আপনি ভালো থাকবেন, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে এবং সকল কলা কুশলীকে। ভালো থাকবেন। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। আম, দেশটা আমাদের, চলুন আমরা দেশকে ভালোবাসি, আমাদের প্রতিবেশীকে ভালোবাসি, এবং আপনার বাসার কন্যা শিশুটির দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর সবচাইতে আগে মনে রাখবেন, নিজের দেশ আছে, নিজের সার্বভৌমত্ব আছে। আমার অস্তিত্ব, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এগুলো না টিকলে আসলে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের আবার সেই একাত্তরের আগের অবস্থায় ফিরে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।